কিন্তু আমরা এখন যে জায়গার মাঝখান দিয়ে যাচ্ছি সেখানে ছোট্ট একটা খাড়ির মতো বলা যায়, মানে এই জায়গার নাম হচ্ছে দেউল ভাড়ানি। একসময় নাকি এই জায়গাকে ইন্ডিকেট করা হতো বাঘেদের, মানে বাঘ দেখার আদর্শ জায়গা বলে। শীতের শুরুতে ধান খেতে, এরপর দেখুন বিকালের ভাগে কত সুন্দর একটা কুয়াশার মাখা পরিবেশ। এই দিকে দেখুন পূর্ণিমার চাঁদ উঁকি দিচ্ছে পূর্ব আকাশে, এইদিকে পাখিরা ফিরে যাচ্ছে তাদের বাড়িতে। আর সেরকমই একটা জায়গায় আমাদের এই পরিযায়ী হোমস্টে। সুন্দরবন। এতদিন ইউটিউব কিংবা ফেসবুকের পর্দায় এই সুন্দরবনকে ঘিরে নানান গল্প দেখেছেন। কখনো সস্তায় 2 রাত 3 দিনে সুন্দরবন, কখনো আবার বর্ষায় ইলিশ উৎসবে সুন্দরবন। তবে আজ বলবো এই শীতের ছুটিতে একটু অন্যরকম ভাবে সুন্দরবনের আরেকটা সুন্দর গল্প। তবে শুধুমাত্র বাঘ দেখায় নয়, 2 রাত 3 দিনের এই সুন্দর গল্পে থাকবে নদীর জলে ভাসতে ভাসতে নৌকায় বসে জমজমাটি সব খাবার দাবার। বাংলাদেশ সুন্দরবন এটা, আর এটা হচ্ছে নদী, বামদারটা পুরো কিন্তু ইন্ডিয়ান সুন্দরবন। কখনো আবার অচেনা অপরিচিত মানুষগুলোর সাথে একসঙ্গে ঝুমুর নাচে কোমর তোলানো, কখনো রোমাঞ্চে ভরা 2 চোখ থাকবে ম্যানগ্রোভের গহীন অরণ্যে। আর অবশ্যই সেখানে যাব যেখানে খুব কম সংখ্যকই পর্যটক যান। যাব বেহুলা লক্ষিন্দরের গল্পে পড়া সেই নেতি ধোপানি ঘাটে। তাহলে চলুন এবার শুরু করা যাক আজকের সুন্দরবনের আরেকটা সুন্দর গল্প। কাজের সুবাদেই আগে বেশ কয়েকবার সুন্দরবন যাওয়া হলেও প্রত্যেকবারই দক্ষিণ রায়ের দেশে যাব এই কথা ভাবলেই মনটা কেমন উত্তেজনায় আর রোমাঞ্চে ভরে ওঠে। আর তেমনি এবারও শীতের শুরুর এক সুন্দর সকালে আমি আর ভিক্টর সুন্দরবন যাব বলে চলে আসি প্রথমেই ব্যস্তময় শিয়ালদা স্টেশনে। আমার ডান দিকে এখন দাঁড়িয়ে রয়েছে সকাল 7:42-এর ক্যানিং লোকাল। আর আজকে আমরা চলছি কলকাতা থেকে শীতের শুরুতে আরেকটা দারুণ সুন্দর অফবিট সুন্দরবন ট্যুরে। আর তার শুরুটা আজকের এই শিয়ালদা স্টেশন থেকেই। সকাল 7:42-এর ট্রেন ক্যানিং লোকাল, পৌঁছে যাব ক্যানিং। তাহলে চলুন আরও একবার সুন্দরবন ঘোরা যাক শীতের শুরুতেই। আপনারা যারা আগামী দিনে শীতের ছুটিতে সুন্দরবন আসছেন তাদের জন্য আজকের ভিডিওটা। নির্দিষ্ট সময় হতেই ছেড়ে দিল আমাদের ক্যানিং লোকাল। আজ শুক্রবার, সুন্দরবন ট্যুরের প্রথম দিন, তাই আজ লোকালদের সাথে ট্যুরিস্টদের ভিড়ও ট্রেনে খুব বেশি। ঘণ্টা দেড়েকের মধ্যেই শহরতলি ছাড়িয়ে আমরা পৌঁছে গেলাম গন্তব্য স্টেশন ক্যানিংয়ে। সময় এখন সকালবেলা 8:54, 8:55, প্রায় 9টাই বলতে পারি। আমরা কিন্তু একদম রাইট টাইমে এসে পৌঁছালাম আমাদের ক্যানিং স্টেশনে। এখানে স্টেশনে আমরা এখন যাচ্ছি পিছনের দিকে, কারণ আমাদের এবারে যারা ট্যুর অপারেটর, যাদের সাথে আমরা সুন্দরবন ট্যুর করছি, তারা দাঁড়াতে বলেছেন একদম স্টেশনের পিছনের অংশে বনবিবি মায়ের মন্দির রয়েছে সেইখানে। ব্রেকফাস্টের ব্যাপারে যদি বলি, স্টেশনে কিন্তু প্রচুর দোকান রয়েছে, ব্রেকফাস্ট করে নিতে পারেন। বাট ট্যুর প্যাকেজের মধ্যে কিন্তু আপনার এই যে 2 রাত 3 দিনের ট্যুর প্যাকেজ, সেখানে কিন্তু সকালে ব্রেকফাস্ট থেকে শুরু আজকে। তাই ক্যানিংয়ে স্টেশনের বাইরে বেরিয়ে অটোয় করে যাবো এখন সোনাখালি। সেখান থেকে লঞ্চে উঠে আমরা ব্রেকফাস্টটা করব। স্টেশন থেকে বেরোতেই দেখলাম পাশে রয়েছে প্রচুর অটো। এই অটো করেই আমরা এখন যাব সোনাখালি ঘাটে। আমরা এবার সুন্দরবন ট্যুর করছি পরিযায়ী রিসর্ট অ্যান্ড ট্যুরিজমের সাথে। আর তাদের বুক করা অটোয় করে আমরা এখন ক্যানিং থেকে চলেছি মিনিট 45 দূরে সোনাখালি ঘাটের জন্য। 40-45 মিনিট মতো সময় লাগলো। আমরা এসে পৌঁছালাম হচ্ছে সোনাখালি ফেরিঘাটে। এখানে প্রত্যেকটা ট্যুর ট্রাভেলসের বোট পরপর লাইন দিয়ে দাঁড় করানো। ওই ধরুন এখন বাজে 10টা, তো 10:30টার মধ্যেই হয়তো সব একটা একটা করে ছাড়তে শুরু করবে। আমরা যাচ্ছি, আমাদের বোটটা ওই দিকে। বাবা, কত বোটের সংখ্যা বেড়েছে লাস্ট 1-1.5-2 বছরে। সত্যি তাই। নৌকা ছাড়তে আমাদের এখনো বেশ কিছুটা সময় বাকি। তবে বোটে উঠতেই আমাদের প্রত্যেকের জন্য দেখলাম রেডি হয়ে গেছে লুচি, আলুর দম আর মিষ্টি। আর সেই দিয়ে সেরে ফেললাম সকালের প্রাতরাশ। আমাদের বোটের নাম তো দেখালাম এমবি বাবা ভগবত। তো বোটটা একটু ঘুরিয়ে দেখায়, এখন ফাঁকা রয়েছে, একটু পরেই সব টুরিস্টরা চলে আসবেন, তার আগে বোটটা ঘুরিয়ে দেখায়। তো প্রথমে এই অংশতে আপনারা যখন আসবেন
বসার জায়গা রয়েছে যেখানে বসে পড়েছে আমাদের বাবা ভগবত। আর এখানে দাদারা, তুমি চালাবে না পাইলট আসছে? ও আচ্ছা, ওই দাদা চালাবে। তুই চালাবি? আমি ছেড়ে দে ভাই, এটা পাবজি নয়। যখন টাইটানিকটা চালিয়েছিলাম সেরকম অবস্থা হয়ে যায়। যাই হোক, বোটটা কিন্তু একদম সুন্দর করে সাজানো, এদিকে প্রচুর চেয়ার রয়েছে, মাঝখানেও চেয়ার রয়েছে, বসে আপনারা এনজয় করতে পারেন এই গোটা জার্নিটা। সুন্দরবন আসা মানে খাওয়া দাওয়া আর জলে জলে জার্নি। বাঘ দেখার আশা করে আসলে নিরাশ হবেন 99% ক্ষেত্রে। আর যদি ভাগ্য ভালো থাকে 1% কোনোভাবে, তাহলে আপনি বাঘ দেখলেও দেখতে পারেন। আর এখন আমরা রয়েছি একদম লঞ্চের, মানে আমাদের যে বোট তার পেটের ভেতর। মানে আপনাদের দেখা এই জায়গাটা, আপনারা যারা উপরে থাকতে চাইছেন না, দেখুন উপরটা দেখালাম আপনাদের। অনেক সময় কি হয়, উপরে থাকতে থাকতে বোর লাগে, তো এখানে কিন্তু আপনারা রেস্টও নিতে পারেন। তো সেই জন্য এখানে দেখুন এই দিক দিয়ে আমরা ঢুকলাম, এই ডান দিকেটা হচ্ছে ওয়াশরুম আর এটা হচ্ছে চেঞ্জিং রুম। এখানে 1 2 3 4 5 6 6খানা কিন্তু বিছানা রয়েছে। আপনারা চাইলে এখানে রেস্ট করতে পারেন অথবা এখানে ঘুমিয়েও যেতে পারেন। আমার মনে হচ্ছে একটু পর আমি আর ভিক্টর এখানেই চলে আসবো, কারণ সেই রাত্রিবেলা 2টোর সময় ঘুমিয়েছি, 5টায় উঠেছি। তো যাই হোক, আর এইদিকে হচ্ছে আজকে সকালের মানে বেলার আর কি ব্রেকফাস্টের তোড়জোড়। কিংবা লুচি বেলা হয়ে গেল, এখানে চলছে লুচি। আর আজকে তরকারি কি গো দাদা? আলুর দম। বাহ। আর আজকে দুপুরে মেনু কি? দুপুরে আমরা রুই আছে, হ্যাঁ রুই মাছ আছে, রুই মাছ আর মোচা আছে, মোচা আছে, আর ডাল, চাটনি, পাঁপড়, আলু ভাজা। বাহ, সুন্দর বাঙালি ঘরোয়া খাবার। তো যাই হোক, এই জায়গাটা খুবই গরম, কাকু এখন কাজ করছে, করুক, আমরা যাই উপরে আরো বার। আমাদের এখন ব্রেকফাস্ট দেওয়া চলছে, বাট এই বোটে আপনাদের দেখাচ্ছি ভিডিওতে, বেশ কিছু দাদারা মানে কাকুরা এসছেন আর কি, অফিস থেকে বন্ধু বান্ধব মিলে। আচ্ছা, দাদারা এসছেন, দাদা বলি তাহলে। তো দাদারা বোট ছাড়ার আগে মানে দাদারা একদম প্রফেশনাল, মনে হচ্ছে মাছ ফাছ ধরেন, মানে একদম ছিপ টিপ নিয়ে এসছেন এখানেই ইনস্ট্যান্ট। এটা কি চিংড়ি? এখান থেকে চিংড়ি কিনে নিয়েছে, চিংড়ি কিনে ওই ছিপে বেঁধে মাছ ধরছে। চিংড়ি মাছ 500 চিংড়ি 100 টাকা বলছে। চিংড়ি মাছ দিয়ে যদি তেলাপিয়া ধরেন তাহলে কিন্তু ফাইন হয়ে যাবে। চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছ ধরতে হবে। আর এই দাদা বলেছেন যে উনি কুমির ধরার একটা ট্রাই করবেন আর কি, যদি বাই চান্স কুমির আমরা না দেখতে পাই উনি ছিপে করে ধরে দেখাবেন। ঘড়ির কাঁটা তখন 11টা ছুঁই ছুঁই। শুরু হলো ফাইনালি আমাদের সুন্দরবন ভ্রমণ 2024। আমাদের প্রথম গন্তব্য কিন্তু আজকে অন্যান্যদের মতন বেকন বাংলো বা হ্যামিল্টন সাহেবের বাংলো নয়। আমরা প্রথমে যাচ্ছি ঝড়খালি ঘুরতে। আমাদের এবারের ট্যুরটা একটু অন্যরকম। মিনিট 30-এর পথ যাওয়ার পরেই দেখলাম দুপাশের পরিবেশ কেমন জানি চেঞ্জ হয়ে গেল। এখন দুদিকে হালকা থেকে মাঝারি ম্যানগ্রোভ অরণ্য। বোটের ক্যাপাসিটি প্রায় 35 জন, আর সকলেই মাঝ বয়সী। ইয়ং বলতে কেবল আমি আর ভিক্টরি, কিন্তু সকলের সাথে গল্প আড্ডা শুরু হয়ে গেল খানিক বাদেই। আর এসবের মাঝেই আমাদের জন্য চলে এলো সুস্বাদু স্ন্যাক্স, গরম গরম চিংড়ি পকোড়া। ভিক্টরকে বলেছিলাম যে ভাই সুন্দরবনে যেতে যেতে বোরিং লাগবেই, বলছি না না বাঘ দেখতে দেখতে যাবো। অলরেডি 1 ঘন্টা 2 ঘন্টা হয়েছে, বোরিং লাগা শুরু হয়ে গেছে, বা বোরিং লেগেও ভাট বকা শুরু করেছি। লোকে বাঘ দেখতে পাচ্ছে না বলে আমার জামায় যে বাঘটা আছে সেইটা দেখেই কিন্তু লোক খুশি হচ্ছে। এর গল্পটা একটু শর্ট। এই জামা অ্যাকচুয়ালি মেন ব্যাপার হচ্ছে in the year 1994, আচ্ছা in the year 1992 আমি যখন প্রথম কালো জামা পরে কেপটাউন থেকে ফিরি, তখন সুন্দরবনের একটা ছোট্ট জায়গা আছে যার নাম হচ্ছে সুন্দরী গ্রাম, ঠিক আছে? সেই গ্রামে একটা বাঘ জল খাওয়ার জন্য আসছিল। এটা তাড়াতাড়ি ওইখানে, ওটা তুই একটু ফাস্ট করে দিস, আমি বলছি একটু। সেইখানে মানে একটা গ্রামের পিকনিক হচ্ছিল, তো ওরা সব ময়দা মাখছিল, ঠিক আছে, লুচি বানানোর জন্য, লুচি আর তরকারি। কেন বাঘটা যখন আমাকে দেখে যখন আসছে, ঠিক আছে, ময়দার উপরে ফার্স্টে ঝাপটা মেরেছিল, বাঘটা পুরো সাদা হয়ে গেছিল, দেন এখানে এসে ছবলটা মেরেছিল। তাই এই জায়গায় এখানে আমার বাঘের ছাপটা পড়ে গেছে। সাপ না রাজদার পড়ে না বাঘ, ওটা বাঘে নাকি আজকাল ছবল মারছে। সোনাখালী ফেরিঘাট থেকে প্রায় 2 ঘন্টা মতন জলে ভেসে আমরা এখন এসে পৌঁছালাম ঝড়খালি ফেরিঘাটে। এখানে রয়েছে বাঘেদের হসপিটাল, সেটাই দেখবো আমরা। তবে তার আগে দেখলাম ছোট্ট সুন্দর একটা মার্কেটও রয়েছে, যেখানে ডাব,
বিভিন্ন ঘর সাজানো জিনিস সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। সুন্দরবন যে গাছের নাম থেকে এই জায়গার নাম সুন্দরবন হয়েছে, সেই সুন্দরী গাছ আমার পিছনে দেখুন লেখা রয়েছে সুন্দরী। এর নাম মানে সায়েন্টিফিক নাম হচ্ছে সুন্দরী হেরিটিয়েরা ফোমেস, আমি যতটা যদি ভুল না বলি। এর পাতাগুলো কিন্তু দুদিকে একটু দু রকমের রং হয়, নিচের দিকটা হালকা আর উপরের দিকটা গাঢ় সবুজ। আর সুন্দরবন বায়োডাইভার্সিটির একটা অন্যতম দারুণ নিদর্শন। ঝড়খালিতে রয়েছে টাইগার রেস্কিউ অ্যান্ড রিলিজ, মানে এটা অ্যাকচুয়ালি বাঘেদের হসপিটাল বলা চলে। তো এখান থেকে মানে যে বাঘগুলো ধরুন ধরা পড়ে অসুস্থ হয়ে যায়, সেই বাঘগুলোকে এখানে নিয়ে এসে ট্রিটমেন্ট করানো হয়। চিকিৎসা হয়ে যাওয়ার পর, সুস্থ হয়ে যাওয়ার পর যদি তাকে আবার অরণ্যে ছেড়ে রাখার মতন পরিস্থিতি থাকে, তখন তাকে আবার ছেড়ে দেওয়া হয়। দেখায় চলুন, বিশাল বড় সাইজের বাঘ রয়েছে এখানে একটা। 10 টাকা খুচরোটাই তো 10 টাকা খুচরো নেই গো। একটু দেখো না খাঁচার ভেতর, ওই দেখুন বাঘটা আপনাদের দেখাচ্ছি, এই দিক থেকে ওই দিক যাচ্ছে। কিন্তু মানে জঙ্গলে বাঘ দেখতে পেলাম না এখন অব্দি। হ্যাঁ এই দেখ দেখ দেখ, জুম কর জুম কর জুম কর, বাঘটা দেখ, বাঘটা দেখা। সুন্দরবনে দেখা প্রথম বাঘ ঝড়খালিতে। আয় আয় আহ ও কি আওয়াজ রে ভাই, দেখুন বাঘটা দেখুন জাস্ট লাভলি यार, কত কাছ থেকে। হ্যাঁ করিস না, ডিস্টার্ব করিস না। বাপ রে, সুন্দরবনে এসে প্রথম দিনই দেখে ফেললাম রয়্যাল বেঙ্গল টাইগার। ওই যে বাঘটা হাঁটছে দেখেছিস, সুন্দর। আর দেখলাম সঙ্গে এত বড় সামনে থেকে কুমির। অবশ্যই এই সমস্ত জায়গা পরে সুন্দরবন অফবিট ট্যুরে ঘুরবেন। ঝড়খালি ঘুরে এবার আমরা উঠে পড়লাম বোটে, আর বোটে উঠতেই চলে এলো প্রথম দিনের লাঞ্চ। নদীতে ভাসতে ভাসতে সুন্দরবনে এরকম লাঞ্চ করার অভিজ্ঞতা এক কথায় অবর্ণনীয়। তবে সুন্দরবন ভ্রমণ মানে যেটা সব থেকে বেশি আমরা পরিচিত, সেটা হচ্ছে খাওয়া। সকাল দুপুর রাত্রি সারাক্ষণ খালি খেয়ে যান, জলে ভেসে ভেসে, আর দুদিকে খালি তাকিয়ে থাকুন। তো প্রথম দিনের লাঞ্চে দেওয়া হয়েছে আমাদের ভাত, ডাল, আলু উচ্ছে ভাজা, আর লেবু দিয়েছে ভাতের উপর একটা, আর দিয়েছে কাতলা মাছ, আর সঙ্গে দিয়েছে চিংড়ি। চিংড়ির সাইজটা দেখুন, বেশ বড়, বেশ ভালো সাইজের চিংড়ি। দাদারা এক এক করে দিচ্ছে, আর এদিকে আমাদের সাজিয়ে দিয়েছে, বেশ ভালো। চলুন খাই। আর তেমন তীব্র রোদ। আরেকটা জিনিস ভালো লাগছে, যারা খাবার দিচ্ছেন দাদারা, আমাদের সমস্ত এই ড্রাইভারটা নিয়েছে আর কি, তারা কিন্তু বেশ হাইজিন মেনটেন করে সার্ভ করছে। হাতে গ্লাভস, মাথায় হেড ক্যাপ, সমস্ত কিছু আছে। এটা কিন্তু বেশ ভালো। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর বেশ খানিকটা সময় নৌকার সামনেই ফুরফুরে হাওয়া আর ঘন ম্যানগ্রোভ অরণ্যে কড়া নজর রেখে কেটে গেছিল আমাদের। এতক্ষণে পশ্চিম আকাশটা রাঙা হয়ে এসেছে, সূর্য ডুবু ডুবু অবস্থায়। এই সুন্দরবনে শুধু যে বাঘ দেখবেন কিংবা উদ্ভিদ দেখবেন নানান রকম, তা কিন্তু নয়। এই সুন্দরবন জীব বৈচিত্র্যের অন্যতম উদাহরণ। তার নিদর্শন পেলাম খানিক বাদেই। দেখতে পেলাম ক্যামেরার চোখে দারুণ সুন্দর সব নাম না জানা পাখি আর বন্য বিড়াল। বিকাল তখন প্রায় 5টা। আমাদের বোট প্রথম দিন এসে ভিড়ল দরিয়াপুর পাখিরালয়ের ঘাটে, আর আমাদের এবারে রাস্তা না এখানেই। এবারে সুন্দরবন ট্যুর করছি পরিযায়ী রিসর্ট অ্যান্ড ট্যুরিজমের সাথে। তো তাদের নিজস্ব প্রপার্টি রয়েছে এই পাখিরালয়, মানে অন্যের হোটেলে রাখবে না, তাদের নিজস্ব এই পাখিরালয় হোমস্টে রয়েছে। হোমস্টে আপনাদের দেখাচ্ছি, বাট চারিদিকে যে পরিবেশটা সেটা অভূত সুন্দর ভাই। শীতের শুরুতে ধান খেতে, এরপর দেখুন বিকালের ভাগে কত সুন্দর একটা কুয়াশার মাখা পরিবেশ। এই দিকে দেখুন পূর্ণিমার চাঁদ উঁকি দিচ্ছে পূর্ব আকাশে, এইদিকে পাখিরা ফিরে যাচ্ছে তাদের বাড়িতে। আর সেরকমই একটা জায়গায় আমাদের এই পরিযায়ী হোমস্টে। বাহ, নাম্বার 201 রুমটা আপনাদের দেখায়। ওরে বাবা, এই আমি দেখেছি বাঘ। আচ্ছা, এখানে কিন্তু দুটো বিছানা রয়েছে ভাই, ওটা চারজনের বিছানা। আর আয়োজন খুব সুন্দর, ছিমছাম,
এইদিকে বাথরুম রয়েছে, বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এই হচ্ছে বাথরুমের অবস্থা। আর এইদিকে দুদিকে, রুমটা দুদিকে কিন্তু বারান্দা, এইদিকে একটা বারান্দা, আবার এইদিকে গেলে ওটাও একটা কিন্তু কমন বারান্দা। এইদিকে বারান্দাটাতে দেখা, এই দিক দিয়ে আমরা এলাম আর কি। বা আমার কিন্তু বেশ বেশ ভালো লেগেছে, মানে এত সুন্দর লাগছে না চারিদিকটা, অভূত, খুব সুন্দর। চারিদিকে সবুজ আর সবুজ, মানে শান্তি, বেশ ভালো। আর এই দিকটা আপনাদের দেখায়, রুম থেকে বেরোলেই আপনারা পাবেন এই রকম ভিউ। দেখুন ওদিকে পূর্ণিমার চাঁদ, আর পুরো দিগন্ত বিস্তৃত সবুজ ধানকে, ধান পেকেছে, ধান ওঠার সময় হয়ে গেছে। বিকাল গড়িয়ে এখন সন্ধে, আর সন্ধে নামতেই আমাদের সামনে সার্ভ করা হলো সন্ধ্যার স্ন্যাক্স, ভেজ চাউমিন। ওমা, এদিকে দেখি সন্ধ্যার জমজমাট আসরও তৈরি, কারণ একটু পরেই শুরু হবে ঝুমুর নাচ। এখন 7:30, আর আমাদের প্রথম সন্ধ্যা এখানে হচ্ছে এখন ঝুমুর নাচ। বাট এই ঝুমুর নাচে একদম নতুন ঢাকিকে আমরা পেয়েছি। কাকে দেখবেন দেখাচ্ছি, দেখুন। যদি কেউ কোনো অনুষ্ঠান বাড়িতে ফ্রিতে ঢাকি চান, ভিক্টর ঘোষ। যাক, এখানে সকল দাদারা একদম বসে গেছে রেডি হয়ে। প্রথম দিনেই এই ঝুমুর নাচের প্রোগ্রাম একটা অন্য মাত্রা এনে দিল আমাদের ট্যুরের। প্রত্যেকের সঙ্গেই কেমন যেন বন্ডিংটা হয়ে গেল বেশ ভালো। আর এরপরেই চলে এলো রাতের ডিনার। আজকে রাতে কিন্তু রয়েছে গরম গরম মাটন, গরম গরম মাটনের ঝোল বলা যায় এটাকে, আলু টালু দিয়ে একটা ভালো স্মেল বেরিয়েছে। খাই গরম গরম মাটন আর ভাত, খাওয়া দাওয়া বেশ ভালোই, ঠিকঠাকই। মানে সুন্দরবনের যে কটা ট্যুর এজেন্সি রয়েছে আর কি, তাতে খাওয়া দাওয়া বেশ ভালোই। ভালো খাসি আর খাসি পেটে পড়লেই হাসি। যখন ঘুম থেকে উঠলাম তখন বাজে কটা, ওই 5:30 পৌনে 6টার মতন, আর এখন বাজে 6টা 10-15 মতন। অভূত সুন্দর একটা সকাল এখানে। আমাদের মানে রিসর্টটা বা হোটেলটা এমন একটা জায়গা না, এত সুন্দর লোকেশনটা, দারুণ। দেখুন, আমরা ঘুরতে আসি কি কারণে? মনে শান্তি দেওয়ার জন্য, একটা রিল্যাক্সেশন ফিলের জন্য। তো আমার মনে হয় এই দুটো দিন যদি পাখিরালয় ওই মার্কেটে যদি না থেকে একটু সাইডে, জাস্ট 5টা মিনিট 10টা মিনিট দূরে এরকম সুন্দর একটা জায়গায় থাকা যায়, যেখানে চারিদিকে সবুজ ধান ক্ষেত, তার মাঝখানে আপনি রইবেন সবুজের মাঝখানে। আর শীতের সকালটা এত সুন্দর না, এখানে পুরো ধান জমির উপর দেখুন থরে থরে জমানো আছে কুয়াশা। ওইদিকে দেখছি একটা নতুন দিনে নতুন সূর্যোদয়, ফ্যান্টাস্টিক লাগছে। আর চারিদিকে কোনো আওয়াজ নেই, খালি ওই ধান ক্ষেত থেকে ভেসে আসছে পাখিদের আওয়াজ, ঝিঝি পোকার আওয়াজ। কি দারুণ দেখতে লাগছে দেখুন, অভূত অভূত। ঘুম হয়েছে? আরে ঘুম কি হবে, আধখানা ঘুম হয়েছে। আধখানা গেল, ওরা গেল প্রায় তো দেখছি এখান দিয়ে লোক যাচ্ছে আর আসছে। ওটা রাখতে আমরা রয়েছি তো। আপনি বই পড়ছিলেন তো? হ্যাঁ। সকালটা কেমন? ভালো হয়েছে। কুয়াশাগুলো দেখেছেন কেমন ধান জমির উপর জমে আছে? আমি রাত্রিবেলাও দেখে উঠে একবার দেখেছি, সকালবেলা দেখছি ভীষণ ভালো। এই জিনিসটা তুমি ভালো করে তুলনা, এই জিনিসটা সত্যি তাই। যাই হোক, কাকু রেডি হয়ে গেছে, আমরা রেডি হইনি, দিয়ে আমরা বেরোবো আজকে লম্বা সফরে। সকাল এখন 7টা, আমরা আধা ঘন্টা লেট। 7টার সময় আমরা শুরু করছি আমাদের
সফর, আমাদের নৌকো একেবারে তৈরি, আর নৌকার যাত্রীরাও একেবারে তৈরি আজকের অফবিট সুন্দরবন ট্যুরটা করার জন্য। প্রথমে আমাদের যেতে হবে সজনেখালি, সেখান থেকে আমাদের জঙ্গলের পারমিশন হবে, সঙ্গে আমাদের যে নৌকায় যে গাইড তিনিও আসবেন। শীতের সকালে মনোরম মিঠে রোদ, শীতের সকালে মিঠে রোদ গায়ে মেখে আমরা এখন বেরিয়ে পড়লাম সজনেখালির জন্য। ও হ্যাঁ, সুন্দরবন যারা ঘুরতে আসছেন তারা কিন্তু অবশ্যই আধার কার্ড রাখবেন সঙ্গে, কারণ এই পারমিশনের জন্য আধার কার্ড চেয়ে নেবে ট্যুর অপারেটর গতকাল সন্ধ্যাতেই। পাখিরালয় থেকে মিনিট 15-20 পথ বেরিয়েই আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্যে। আজকে আমরা যাব জঙ্গলের মধ্যে, তো তার পারমিশন হবে এই সজনেখালি থেকে। চলুন ভেতরে যাই, ভেতরটা এখনও পুরো ফাঁকা, কম, মানে যত তাড়াতাড়ি পারবেন না বেরিয়ে যাবেন দ্বিতীয় দিনের জন্য, কারণ দ্বিতীয় দিনটা বেশ লম্বা হয়। গাইড হিসাবে অ্যাজ এ ন্যাচারালিস্ট হিসাবে আমি সুজিত, আজকের আপনাদের গাইড বন্ধু। 90 সালে 20 থেকে 22 পিস ছিল মাত্র, এবং আমাদেরই ছিল 11টা, 7টা মেল 4টে ফিমেল। তো আমরা গর্বিত, তার থেকে আমরা প্রায় 400-র কাছাকাছি সংখ্যা আনতে পেরেছি, শুধু আমরা, মানে টাইগার রিজার্ভের কথা বলছি সুন্দর। এবং সারা পৃথিবীতে এখন এই পরিসংখ্যানটা এসে দাঁড়িয়েছেন 900-র কাছাকাছি। তো এদের নাম না বললেই নয়, সেই জন্য বলছিলাম যে সম্ভবত আপনার কেউই এই কচ্ছপ আগে দেখেননি। এদের বাংলা নাম হচ্ছে বালিগড়, ইংরেজি নাম হচ্ছে রিভার ট্যারাপিন, জুওলজিক্যাল নাম হচ্ছে বাটাকুর বাস্কা। আমাদের সঙ্গে যে দাদারা রয়েছেন না, বেহালা থেকে যারা এসছেন, ঠাকুরপুকুর থেকে, মানে পুরো আমাদের ভিক্টরের মতন। ওই দেখুন ওখানে রিল শ্যুট হচ্ছে, আর আমরা এখন উপরে উঠছি, এখানে যে ওয়াচ টাওয়ারটা রয়েছে সেখানে। আর আমি দেখতে উঠছি যে বছরের পর বছর যে মৌচাকটা এখানে হয়েছিল সেটা কি এখনো আছে কিনা এখানে। এই দেখুন পুরো জঙ্গল চারিদিক। এখানে না অনেক সল্ট পিট আছে, যে সল্ট পিটে বাঘ বলুন, বিভিন্ন জন্তু জানোয়ার নুন খেতে আসে, মিষ্টি জল খেতে আসে, তো সেই সময় দেখা যেতে একটা চান্স থাকে। সুন্দরবন ট্যুরের এই ধরনের ওয়াচ টাওয়ারগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই সম্ভাবনা থাকে দূরের জঙ্গলে কোনো বন্য জন্তু দেখতে পাওয়ার। তাই আমাদের গ্রুপেরও প্রত্যেকের কড়া নজর দূরবীন দিয়ে সেই জঙ্গলে দেখলাম এখানে ম্যানগ্রোভ অরণ্যের যে প্রধান রক্ষাকর্তা অর্থাৎ শ্বাসমূলকেও। তবে এখন আমাদের গাইড দাদা বোঝাচ্ছেন ভারতের সুন্দরবন এবং বাংলাদেশের সুন্দরবনের তফাৎটা কোথায়। এটা হচ্ছে সুন্দরী গাছ, দেখুন অনেকটা তেজপাতার মতো পাতা, নিচে সাদা আর উপরে সবুজ। যখন হাওয়ায় পাতাগুলো হয় দারুণ সুন্দর শাইনিং হয়, এবং এর ফুলের সময় হচ্ছে মার্চ মাস। আর সব থেকে ইম্পর্টেন্ট এর কাঠ, তার কারণ দারুণ সুন্দর ফার্নিচার ভ্যালু আছে। শুধু তাই না, আমরা জানি যে কোনো ফার্নিচার করলে বার্নিশ করা লাগে, এর বার্নিশ করতে হয় না, কারণ এর কাঠের কালারটাই বার্নিশ কালার। সুন্দরবন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বাই ইউনেস্কো, ইভিন বায়োস্ফিয়ার রিজার্ভ এবং ন্যাশনাল পার্ক। মোট আয়তন বাংলাদেশ সহ 26,000 বর্গ কিলোমিটার। তো বাংলাদেশ এবং ইন্ডিয়ান যে সুন্দরবন ভাগ হয়েছে এখানে নদী দিয়ে। এবং এই প্রসঙ্গে বলে রাখি, যেহেতু অতীতে পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ একই ছিল, এই বাংলাদেশ আমাদের ইন্ডিয়ান পার্টে প্রায় 4,000 জায়গা, 4,000 কিলোমিটার জায়গা ছুঁয়ে আছে, টাচ হয়ে আছে। তো এখানে দেখুন বাংলাদেশ সুন্দরবন এটা, আর এটা হচ্ছে নদী, বাম ধারটা পুরো কিন্তু ইন্ডিয়ান সুন্দরবন। তো এই যে দুটো নদী এখানে আছে, নদী দুটোর নাম হচ্ছে রায়মঙ্গল এবং কালিন্দী নদী। আমরা আছি এখন এখানটা সজনেখালি, এবং এই যে গ্রিন পোর্শনটা দেখতে পাচ্ছেন পুরো আমাদের ইন্ডিয়ান পার্ট, এবং এই যে হোয়াইট পার্টটা দেখতে পাচ্ছেন এটা লোকালয় হয়ে গেছে, এটাও কিন্তু অতীতে সুন্দরবন ছিল। ইভিন আর্লিয়ার কলকাতাও পার্ট অফ সুন্দরবন আপ টু বিধাননগর। সুন্দরবনকে আমরা শুধু বাঘ দেখতেই আসবো? একদমই নয়। এখানকার প্রত্যেকটা গাছ, মানে যে আমরা খুবই নবিশ, মানে অ্যামাচিওর আমরা, এই প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা জীব, প্রত্যেকটা পাখি, সমস্ত কিছু আমাদের কাছে একেবারে নতুন। এই যে শ্বাসমূল দেখালাম আপনাদের পিছনে, এই শ্বাসমূলকে কিন্তু মানে আলাদা একটা কৃতিত্ব এই ম্যানগ্রোভ অরণ্যকে বাঁচিয়ে রাখার পেছনে। ম্যানগ্রোভ অরণ্য আছে বলেই এত বড় বড় ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটা অনেক অংশে কিন্তু দমে যায়। সজনেখালি ঘোরা শেষ হলে আবারও সকলে উঠে পড়লাম বোটে।
এবার আমাদের আস্তে আস্তে করে ঢুকে পড়তে হবে জঙ্গলের কোর এরিয়াতে। আর আমাদের এর পরের গন্তব্য সুদর্ণখালি। আর এসবেরই মাঝে আমাদের হাতে চলে এলো গরম গরম চা। চা খেতে খেতেই দেখলাম দুদিকে জঙ্গলের দারুণ সৌন্দর্য। আর হঠাৎই দেখতে পেয়ে গেলাম ক্যামেরার চোখে নেউল আর মনোটল কুবড়ার মতন বন্য প্রাণীদের। এই সুদর্ণখালি আমাদের আজকের আইটিনারির সেকেন্ড ডেস্টিনেশন। এখানে ঢুকতেই প্রথমে বনবিবির মায়ের মন্দির রয়েছে। মানে জঙ্গলে গেলে, মানে জঙ্গলে যখন প্রবেশ করা হয় তখন জেলে থেকে জাহাজ চালায় যে মানে প্রত্যেকে এই মাকে প্রণাম করে কিন্তু যায়। যারা বেসিক্যালি গাছ ভালোবাসেন, বোটানি, তারা স্টুডেন্ট যারা ম্যানগ্রোভ, তার জন্য সুদর্ণখালি ওয়াচ টাওয়ারটা খুব আদর্শ। এখানে কত রকমের ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, মানে কত রকমের উদ্ভিদ পাওয়া যায়? টোটাল 84 প্রজাতির গাছ আছে। বা 34 ভ্যারাইটি হ্যাজ মেন ম্যানগ্রোভ, ব্যালেন্স অ্যাসোসিয়েট ম্যানগ্রোভ। আচ্ছা, মানে মোস্ট অফ দেম আর এভারগ্রিন। সত্যি মানে আমরা যারা নর্মাল ট্যুরিস্ট তাদের কাছে যতটা বেশি এগুলো আকর্ষণীয় কেন, যারা এই গাছ উদ্ভিদ সম্বন্ধে বেশি আগ্রহী বা পড়াশোনা করছেন তাদের কাছে স্বর্গরাজ্য। কত রকমের ভ্যারাইটিস অফ মানে ম্যানগ্রোভ অরণ্য বিভিন্ন আমি দেখাই। দেখুন দেখুন একটার পর একটা বিভিন্ন মানে ম্যানগ্রোভ অরণ্য কিন্তু এখানে রয়েছে। পার্মানেন্ট ব্লাইন্ডনেস, গরান গেওয়া, ছোটবেলায় ভূগোলের বইতে আমরা পড়েছি না, তো সেই গাছের যে আঠা মানে খুবই বিষাক্ত, লেখা আছে টেম্পোরারি থেকে পার্মানেন্ট ব্লাইন্ডনেস হতে পারে। আমরা এখানে কি দেখতে এসছি? বাঘ তো, আর একজন কি দেখতে এসছে দেখুন, এই তো গালের চুমকে এনে কি নোংরা। দ্বিতীয় দিনের ব্রেকফাস্ট, দুটো করে নান, তরকারি আর ডিম সেদ্ধ, আর সঙ্গে জঙ্গলের ভিউ। ও তুই চলে এসছিস এখানে? দেখো গাইস, এখন আমরা আছি সুন্দরবনে। ঠিক আছে, সুন্দরবনে আমরা এখন কোথায় যাচ্ছি? নেতি ধোপানি। ঠিক আছে, তো আমি এখন চালিয়ে নিয়ে যাচ্ছি। দাদা বললো আমি তো হাঁপিয়ে গেছি একটু, তো তুমি তো শুনেছি চালাতে পারো, তো প্লিজ একটুখানি কোঅপারেট করো আমার সাথে। ঠিক আছে, খুব রিকোয়েস্ট করলো, বললো একটু খরচা পানিও দিয়ে দেবে। ঠিক আছে, তো এই দেখো আপনারা যদি পুরো বোটটা এখন অটো পাইলট মোডে চলছে, ও ঘোরালেও যা ঘুরছে, না ঘোরালেও তাই ঘুরছে। এরকম ভাবে হয়। দাদা এই সুইচগুলো কি কি আছে? কেন তুই তো চালাতে পারিস বললি? হ্যাঁ, এগুলো সব লাইটের সুইচ। তুই যে চালাতে পারিস বললি? ঠিক আছে, চলো কাজ করো। নেতি দোপানি যাওয়ার আগে আমাদের এর পরের গন্তব্য দোবাকি। তবে ঘন হেতালের জঙ্গলের মধ্য দিয়ে যেতে যেতে আমাদের এখন দিয়ে দেওয়া হলো গরমা গরম আমোদি মাছ ভাজা। আর উপরে এতক্ষণে দেখি গাইড দাদা তার এত বছরের নানান সব অভিজ্ঞতা, দারুণ সব গল্প কাহিনী, এই সুন্দরবনের নানান কথা শোনাচ্ছেন আমাদের টুরিস্টদের। সত্যি এই গল্পগুলো শুনতে বেশ ভালোই লাগে। দুদিকে ঘন জঙ্গল, কখন সেখান থেকে বেরিয়ে পড়বে বাঘ কিংবা অন্যান্য হিংস্র জন্তু। তবে এরপর আমরা এসে থামলাম দোবাকিতে। দোবাকির ক্যানোপি ওয়াক বড়ই সুন্দর। অন্যান্য জায়গায় আমরা থাকি বাইরে আর জন্তু থাকে খাঁচার মধ্যে, তবে এখানে ঠিক তার উল্টো। আর এখানেই গাছের উপর দেখা মিলল একটা গন্ধ গোকুলের। এদের গা থেকে ছাড়ে দারুণ সুন্দর গোবিন্দভোগ চালের মতন গন্ধ। আর সঙ্গে দেখা মিলল নাম না জানা দারুণ সুন্দর সব পরিযায়ী পাখিদের। এক ঝাঁক পাখি বসে রয়েছে মিষ্টি জলের পাশে, শীতের মিঠে রোদ পোহাতে ব্যস্ত, সঙ্গে কেউ কেউ জলে স্নান করতেও ব্যস্ত। পঞ্চমুখী পার করে এখন আমরা এগোচ্ছি নেতি ধোপানির দিকে। তবে এইগুলো কিন্তু ওর এরিয়ার মধ্যেই পড়ে। এইদিকে যে জঙ্গলটা দেখছি ওটা হেতালের জঙ্গল, এবং এই জঙ্গলটাই নাকি রয়্যাল বেঙ্গল টাইগারের থাকার আদর্শ জায়গা। রয়্যাল বেঙ্গল টাইগারের কিছু মানে গুণ আপনাদের একটু বলি, মানে আমি যদিও তো এক্সপার্ট নয়, আমরা শোনা কথা এগুলো। পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন, যেখানে কিনা পাওয়া যায় এই টাইগার বা রয়্যাল বেঙ্গল টাইগার। আচ্ছা, এখানে রয়্যাল বেঙ্গল টাইগারের হাইট মানে যে উচ্চতা, তা দেখবেন পৃথিবীর অন্যান্য যে কোনো রয়্যাল বেঙ্গল টাইগারের থেকে অনেক অংশে কম। এর কারণটা কি? এর কারণ হচ্ছে এখানে যে জঙ্গলের যে হাইট, সেটা কিন্তু অন্যান্য যে কোনো ম্যানগ্রোভ অরণ্যের থেকে অনেকটা কম, এবং সেইভাবে থাকতে 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 বাঘের হাইটও কিন্তু অভিযোজন হতে হতে
অনেক অংশে কমে গিয়েছে, তাই দেখবেন হাইট অনেকটা ছোট আমাদের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের। আরেকটা জিনিস, বাঘ ভীষণ হিংস্র প্রাণী আমরা সকলেই জানি, কিন্তু একটা অদ্ভুত জিনিস আপনারা জানেন কি, বাঘ কোনো দিন জলে থাকাকালীন অবস্থায় তাকে অ্যাটাক করে না। কেন? কারণ রয়্যাল বেঙ্গল টাইগারের মানে স্পেশালিটি এটা, যখন পায়ের তলার মাটি তার শক্ত থাকে, যখন সে ঝাঁপাতে পারে তখন কিন্তু সেইখানে বাঘ অ্যাটাক করে। আর বেঙ্গল টাইগার একমাত্র আপনি অ্যাটাক করবে এই ঘাড়ে। আমার এগুলো শোনার কথা, আমার কিন্তু কোনো মানে যদি কিছু ভুল বলি অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। এই ঘাড় বা গলা এই অংশে বেশি অ্যাটাক করে। আরেকটা জিনিস, ধরুন আপনার 5-6 জন 8 জন আছেন, তো বাঘ যদি সামনাসামনি পড়ে তো তাদের আপনারা ভাববেন যে অনেক মানে সবাইকে হয়তো খেয়ে নেবে, এমন নয়। বেঙ্গল টাইগারের যাকে দেখে প্রথম লোভ লাগবে বা যাকে দেখে প্রথম জিভের জল পড়বে, টাইগার কিন্তু তাকেই একমাত্র অ্যাটাক করবে। তার সামনে যদি অন্য কেউ থাকে তাকে কিন্তু পাশ কাটিয়ে এসে চলেও যাবে। দোবাকি থেকে প্রায় ঘন্টা 2 মতো জলপথ পার করে আমরা এখন এসে থামলাম আমাদের পরের গন্তব্য নেতি ধোপানি ঘাটে। দক্ষিণ রায়ের দেশ এই সুন্দরবন। তবে সুন্দরবনে শুধু যে বাঘ রয়েছে, বাঘ দেখবো তা নয়, পুরাণ, ইতিহাস মানে মাইথোলজি এবং বিজ্ঞান সমস্ত কিছু এবং বায়োডাইভার্সিটি সমস্ত কিছু মিলেই সুন্দরবন। মানে নামটা যে সার্থক সেটা এখান থেকে বোঝা যায়। কেন? এইমাত্র আপনাদের ইট দেখাচ্ছি, দেখুন। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রমাণ করেছেন এবং পেয়েছেন তথ্য যে এই অঞ্চলে এই অংশে একটা 500 বছর পুরনো সভ্যতা সেটা কিন্তু পাওয়া যায় এবং তার নিদর্শন এই ইটগুলো সেই সভ্যতারই অংশ। বেহুলা লক্ষিন্দরের গল্প শুনেছিলাম, সেই বেহুলা লক্ষিন্দরের গল্পও কিন্তু জড়িত রয়েছে এই অংশের সঙ্গে, মানে নেতি ধোপানি ঘাটের সঙ্গে। বেহুলা লক্ষিন্দর যে মনসা মঙ্গল কাব্য, এই মনসা মঙ্গলের কাব্যের যে চাঁদ সওদাগরের ঘটনা, যেটা হচ্ছে বেহুলা তার স্বামীর প্রাণ লক্ষিন্দরের প্রাণ ফিরে পেয়েছিল নেতি নামের একজন যে স্বর্গের জামা কাপড় কাচত দেবতাদের, তো তার সাথে প্রথম দেখা হয় নাকি এখানে। তো এবং তারপরে তার নাচ গান করে শিব ঠাকুরকে সন্তুষ্ট করে এই তার স্বামীর প্রাণ এবং তার সপ্তডিঙ্গা তার শ্বশুরের সব কিছু ফিরিয়ে দেয়। প্রতিশ্রুতি বা অঙ্গীকারবদ্ধ হয় যে তার শ্বশুরমশাই বা লক্ষিন্দরকে চাঁদ সওদাগরকে দিয়ে পূজা করাতে হবে এই মা মনসার। এটা হচ্ছে একটা মাইথোলজিক্যাল স্টোরি, তবে এর সত্যতা কতটা সেটা আমরাও বলতে পারবো না। তো সে তার সাথে ইতিহাস জড়িয়ে আছে, অনেকে অনুমান করেন, যার জন্য এটার নাম নেতি ধোপানি। এতদিন তো অনেক সুন্দরবন ট্যুর দেখলেন, শীতে সুন্দরবন ট্যুর, বর্ষায় ইলিশ উৎসবে সুন্দরবন ট্যুর। তাহলে চলুন না এবার শীতের ছুটিতে একটু অন্যরকম ট্যুর করে আসি সুন্দরবন থেকে। এবার শীতের ছুটিতে চলুন অব্বির সুন্দরবন ট্যুরটা করে আসি। এই যে এটা হচ্ছে রহস্যময় নেতি ধোপানির মন্দির, তার ইতিহাসটা এখানে লেখা রয়েছে এবং আমরা ওই মনসা মঙ্গল কাব্যে যে ধরনের ওই ছবি দেখতে পাই না, সেই ছবি দিয়েই কিন্তু পুরো জিনিসটা করা রয়েছে আশপাশে। এখানে পুরো যে স্টোরি, সেই স্টোরিটা কিন্তু এই ছবিগুলোর মাধ্যমেই তুলে ধরা হয়েছে। কে নেতি ধোপানি, কী কাজ করত, কিভাবে এই নেতি ধোপানি ঘাট ওই মানে আমাদের পৌরাণিক কাহিনীর সঙ্গে যুক্ত হলো, সব কিন্তু এখানে লেখা রয়েছে, ছবিও দেওয়া রয়েছে। এবং এখানে একটা রহস্যময় মন্দির এনারা বলছেন এইটা নাকি প্রায় 400 বছর পুরনো, 400-500, তাই তো? আমাদের গাইড দাদা বলছিলেন এখানে নাকি এখন যাওয়া বারণ, সেই জন্য এরকম নেট দিয়ে ঢাকা দেওয়া রয়েছে, মানে আটকানো রয়েছে। কারণটা কি, এখানে নাকি প্রচুর ওই কালাচ না কিং কোবরা মানে গোখরো যেটা, সেই সাপ প্রচুর রয়েছে এবং খানিক মানে কিছু বছর আগে অবধি এখানে নাকি বাঘ আসতো এখানে ওই ছায়াতে শোয়ার জন্য আর কি, যেটা একেবারে জঙ্গলের কোর এরিয়ার মধ্যে পড়ছে। এখানে ঘুরতে ঘুরতে আমার গ্রামের একজন ভাইয়ের সাথে দেখা, আমার এক্সটেন্ডেড পরিবারের সদস্য। কি নাম? আমার নাম শুভম লাহা। শুভম লাহা কামারপুকুরেই থাকে সে। যা কামারপুকুরে দেখা না হয়, গ্রামের বাড়িতে দেখা না হয়, হলো হচ্ছে সুন্দরবনে। এটা কি প্রথমবার? প্রথমবার একদম। বেশ ভালো করে করো। হ্যাঁ চলো দেখা হচ্ছে। ঠিক আছে, বেরোনো যাক, চলুন। এটাই তো সুন্দরবন ঘোরার মজা। একদিকে ঘন হেতালের জঙ্গল আর তার ঠিক পাশে নদীতে ভাসতে ভাসতে চলছে আমাদের দুপুরের লাঞ্চ। আপনার কেমন লাগছে সুন্দরবন ঘোরা? আমার তো 5 বার হলো। 5 বার? আমি নেশায় আছি এই জলবিহারের জন্য। একবারও কি? একবারও মামার দেখা পাই। মামার দেখা পাননি? উৎসাহ ভাগ্নে এসে গেছে, কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, ঠিক। এবার মামার দেখা পেয়ে যাবেন। খাওয়া দাওয়া করতে ভাই করুক, আমরাও খাই। এবার নজর কিন্তু করা আমাদের ওই জঙ্গলের দিকে। বাই চান্স যদি বাঘ না ছাড়ুন, হরিণ, বন্য শুয়োর কিছু দেখতে পেলেও সেটা ওয়াইল্ডভাবে দেখতে পাবো, তো চিড়িয়াখানার মতো নয়।
একদিকে চলছে নৌকায় বসে দারুণ সব জমজমাটি খাওয়া দাওয়া, আয়োজন দুর্দান্ত। অন্যদিকে নেতিধোপানি দেখে এখন আমরা ধীরে ধীরে প্রবেশ করছি সুন্দরবনের অত্যন্ত রোমাঞ্চকর ছোট ছোট খাঁড়িগুলোতে। নৌকার দুদিকে জঙ্গলের দূরত্ব মাত্র কয়েক হাত, ঘন হেতালের জঙ্গল কিংবা ম্যানগ্রোভ অরণ্য, আর সকলে রোমাঞ্চে ভরা দুই চোখ এখন সেই জঙ্গলের দিকে। এই বুঝি কোথা থেকেও দেখতে পেলাম হরিণ, বাঘ কিংবা কুমির। আর এখন যে জায়গার মধ্যে রয়েছে তার নাম দেউল ভরানী। কিছু বছর আগে অবধি প্রায়শই এই অঞ্চলে দেখা যেত রয়্যাল বেঙ্গল টাইগারকে। তবে দক্ষিণ রায়কে নিজেদের চোখে দেখতে পাওয়ার সৌভাগ্য না হলেও আমাদের বোটের গাইড তিনি নিজে প্রোভাইড করেছেন আমাকে এই ভিডিও। কিছু মাস আগে তারই ক্যামেরা বন্দি করা এই ভিডিও রইল আপনাদের জন্য। আমরা এখন যে জায়গার মাঝখান দিয়ে যাচ্ছি সেখানে ছোট্ট একটা খাঁড়ির মতো বলা যায়, মানে খাঁড়ি ঠিক নয়, দুপাশে দেউল ভরানী, মানে একে একসময় নাকি দেউল ভারানী, এই জায়গার নাম হচ্ছে দেউল ভারানী। একসময় নাকি এই জায়গাকে ইন্ডিকেট করা হতো বাঘেদের, মানে বাঘ দেখার আদর্শ জায়গা বলে। কেন? সরু একটা নদীপথ, দুদিকে একেবারে কাছে, মানে কয়েক হাত দূরেই দুদিকের ঘন হেতালের জঙ্গল, যা কিনা রয়্যাল বেঙ্গল টাইগারের একেবারে থাকার প্রিয় জায়গা। মানে এখানে যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে যখন তখন দেখতে পারেন বাঘের পায়ের ছাপ দেখতে পারেন, বাঘও দেখতে পেয়ে যেতে পারেন। বাঘ দেখতে না পেলেও এই পথে আজ আমরা দেখলাম বেশ কিছু সুন্দর পাখি, দেখলাম জীবনানন্দ দাশের কবিতায় পড়া সে শঙ্খচিল, দেখলাম অদ্ভুত সুন্দর এক পরিযায়ী বিরল পাখি ল্যাপিং বার্ড, আরো কত কি। এই দেখুন, আলটিমেটলি এখানে দেখা গেছে একটা হরিণ এই জায়গাটাতে। এতক্ষণ পাখি দেখলাম, কুমির বা বাঘ কিছু দেখতে পাইনি, বাট আলটিমেটলি হরিণ দেখতে পেয়েছি। বাট সেটা অনেকটা ভেতরে খাড়ির মধ্যে গাছের পাতা খাচ্ছে, খুব সুন্দর দেখলাম। মানে ক্যামেরায় কতটা দেখাতে পারলাম জানি না, কারণ অনেকটা ভেতরে, বাট চোখে অভূত সুন্দর লাগলো। লাফিয়ে দাঁড়িয়ে এসে গাছের পাতা খাচ্ছিল। সারাদিন ঘুরতে ঘুরতে কেটে গেল কোথায় যে সময় তা বুঝতেই পারলাম না। বিকাল গড়িয়ে সুন্দরবনে নেমে আসছে আরো একটা আঁধার, আরো একটা সন্ধে। আর আমাদের মতন বাকি বোটগুলো এবার ধীরে ধীরে ফিরছে তাদের আস্তানা পাখিডালের দিকে। আজকে বোটেই আমাদের সার্ভ করা হলো গরমাগরম চিকেন পকোড়া। দূরে দেখি দারুণ সুন্দর লাল রঙের এক চাঁদ উঁকি দিচ্ছে পূব আকাশের কোণে। হোটেলে ফিরেই দেখলাম বসে গেছে বারবিকিউয়ের আসর। চাইলে আপনারাও এই বারবিকিউতে যোগদান করতে পারেন। তবে এদিকে অচেনা মানুষগুলো আজ কেমন দুদিনেই হয়ে গেছে চেনা। একসঙ্গে শেষ সুন্দরবনের রাতে আনন্দ ফুর্তিতে মেতে উঠলাম সবাই নাচে গানে। বয়সের ব্যবধান যাই থাকুক, গত দুবারও সেই একই অভিজ্ঞতা হয়েছিল। জলে ভাসতে ভাসতে দুদিনেই কেমন যিনি অচেনা অচেনা মানুষগুলো পরিচিত হয়ে ওঠে। শেষ রজনী সুন্দরবন ট্রিপে, বাট একটা কথা না বলে আর কিছুজনকে স্পেশালি আবার না দেখে পারলাম না। মানে যতবারই সুন্দরবন আসি আর যতবারই আমি আর ভিক্টর কোনো না কোনো ট্রিপে যাই, এরকম কিছুজন পেয়েই যায়। আজকে আপনার সাথে টিম পেয়ে গেছে, এবার পুরো টিম পেয়ে গেছে। আজকে আপনাদের টিম 27 এর সাথে পরিচয় করাবো। আগে হচ্ছে আমাদের হেড কোচ, আমি পরিচয় করাচ্ছি। ইনি হচ্ছেন আমাদের হেড কোচ, যাকে আমরা খুঁজে পেয়েছি এই সুন্দরবনের বড় জঙ্গলের ভেতরে, গৌতম গম্ভীর। আচ্ছা আসুন। তারপর আমরা চলে আসছি এবারে পাঁচজন। না না না, আগে ক্যাপ্টেন, ক্যাপ্টেনকে অসংখ্য ধন্যবাদ। আমরা এত মজা পেয়েছি শুধুমাত্র ক্যাপ্টেনের জন্য। ক্যাপ্টেনের এই না মানে সিরিয়াসলি ধন্যবাদ। আচ্ছা তারপর ভাইস ক্যাপ্টেন ওই যে না না স্যার ব্লগ চলে আমি ভাই সামথিং রং। আচ্ছা সরি স্যার। আচ্ছা ভাইস ক্যাপ্টেন ঠিক আছে, কিন্তু চুপচাপ গোস টু ভাইস ক্যাপ্টেন। এবং ইনি আমাদের স্যার, অসংখ্য ধন্যবাদ। আমরা আচ্ছা খুব ভালো, আমি বুঝলাম না খুব উনি বেঁচে কি করে আসলো। আচ্ছা বাকি আরেকজন রবি শাস্ত্রী। আমরা এবার রবি শাস্ত্রীর কাছে মেন্টার রবি শাস্ত্রী। এটা পুরো টিম ইয়ার্কি, মানে আমাদের ছোট ভাই ইয়ার্কি মারা উচিত না, কিন্তু তাও না না এইটা হচ্ছে ভালোবাসার ইয়ার্কি। দাদাকে রবি শাস্ত্রীর মতনই দেখতে।
আচ্ছা এবার প্লেয়ারদের পরিচয় করুন। আমরা পেয়ে গেছি। হাই বলে দিন। চালক মিয়াদার, দেন হচ্ছে আমাদের ক্যাপ্টেন সাকিব মুস্তাক, মোহাম্মদ কাইফ, রাহুল দ্রাবিড়। আমি বলছি কি নেক্সট কোন জায়গায় যাওয়া যাবে এই টিম নিয়ে একদম একদম। আজকে রাত্রে খাবার হচ্ছে ফ্রাইড রাইস, আলুর দম আর চিলি চিকেন। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি সুন্দরবন থেকে একদম সকাল সকাল। এখন বাজে 8টা। আর আমাদের টিম 27 আর কাকিমা এখানে হচ্ছে মাছ। আপনি কি একদম মানে প্রফেশনালি? না পারবে, এই যে টানটা মারলো এটা দেখি বোঝা গেল টানটা মারা প্র্যাকটিস আছে। কিছু না কিছু গড গিফটেড ইয়ে থাকে হবেই। আর এই যে এনারা তুলেছেন এই মাছ, কই জাপানি পুঁটি, ট্যাংরা। উনি আবার মাছ খায়ও না, খাবে না। এ আবার কি শুধু ধরবে। মানে ব্যাপারটা হচ্ছে ওটাই, যারা ওই ড্রিঙ্ক সার্ভ করে তারা ড্রিঙ্ক করে না। ব্যাপারটা হচ্ছে খানিক ওরকম, মাছ ধরেন কিন্তু মাছ খান না। যাক আমরা বেরোচ্ছি। আচ্ছা আপনাদের কেমন লাগলো গোটা ট্রিপটা? দারুণ খাওয়া দাওয়া থাকা এভরিথিং ভালো? বাকি দাদারা? খুব ভালো বেশ। আগামী দিনে সুন্দরবন আর কি পরিকল্পনা রয়েছে? ফ্যামিলি নিয়ে আসবেন নাকি? অবশ্যই। তখন টিম 27 থাকবে তো আবার? বলেছি সবথেকে ভালো লাগলো তোমাদের সাথে এনজয় করে। একদম আমাদের খুব ভালো লাগলো। অ্যাকচুয়ালি আমি আর ভিক্টর এসেছিলাম, ভাবলাম বাকিরা কারা আসবে না আসবে, তা দেখলাম ম্যাক্সিমাম সব সিনিয়র্স, মানে আমার বাবা কাকার বয়সী, কিন্তু তাদের সাথেও আমরা সেম ভাবে আনন্দ করেছি। ঠিক তো? 2 ঘন্টা 4 ঘন্টা ঠিক আছে। কি বলবো আমাদের সিনিয়র। আচ্ছা একদমই তাই। বাবু আপনাদের কেমন লাগলো একটু বলে দিন এই টোটাল সুন্দরবন ট্রিপটা, পরিযায়ী রিসর্ট সাথে ঘুরে? খুব ভালো। সুন্দরবন সম্পর্কে বাড়ি বসে যে ভিডিও ব্লগ আমরা দেখি সেগুলো দেখা আমরা ততটা আনন্দ পাই না, কিন্তু এখানে এসে সঠিকভাবে আনন্দ পেতে গেলে আসতেই। আচ্ছা আপনি একটা কথা বলুন, আপনাকে জিজ্ঞেস করি একদম, হ্যাঁ সুন্দরবন কি শুধুমাত্র বাঘ দেখার জন্য আসা উচিত? না না, সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য আসতে হবে, বাঘ দেখার জন্য নয়। একদমই ঠিক। তো দেখতে পেলেন, মানে বাকি যারা এসছেন ট্যুরিস্ট তাদের বক্তব্যও কিন্তু সেম। যাই হোক আমরা এবার বেরোই। আমাদের অ্যাকচুয়ালি সকালবেলা যাওয়ার কথা ছিল পাখির জঙ্গলে, বাট কোনো কারণে আমাদের অ্যাকচুয়ালি 3টের মধ্যে আমাকে বাড়ি ঢুকতেই হবে। তার কারণটা জানাবো একটু পরে। তো 6:30 সময় আমাদের ট্যুরটা করার কথা ছিল, বাট ইঞ্জিন ফেল হয়ে গেছে নৌকার, তো সেই কারণে আমাদের দেরি হয়ে গেছে বলে আমাদের বেরিয়ে যেতে হচ্ছে। বাকিরা গেছে আর কি। বলুন। সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই যে প্রকৃতি, যে মানে আমাদের পলিউশন শহরাঞ্চলে, সেই পলিউশন থেকে আমরা 2 দিন মুক্তি পেয়েছি। তো একদম ধান ক্ষেতের মাঝখানে আমরা রয়েছি, বিনা পলিউশন। এখানে আমরা মানে সবারই শরীর একদম ফিট। এত ক্লান্তির পরও বুঝতেই পেরেছি দুদিনে। যাই হোক চলুন আমরা বেরোই। সকল দাদাদের টাকা আবার নিশ্চয়ই দেখা হবে আপনাদের সাথে। দেখা হবে কিনা? না অবশ্যই দেখা হবে। ওরা মাছ ধরুক, মাছ ভেজে খাবে বলছে আজকে ওরা। আমরা বেরোই। আর এভাবেই শেষ হলো আমাদের এবারের শীতের ছুটির ছোট্ট সুন্দর সুন্দরবন ভ্রমণ। সুন্দরবন আগেই বলেছি বাঘ দেখার আশায় নয়, সুন্দরবন আসুন সুন্দরবনকে জানতে, দেখতে, ভালোবাসতে। সেদিন আমরা দুপুর 3টের মধ্যেই চলে আসি বাড়ি। আর এভাবেই শেষ হলো আমাদের আজকের গল্প। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন অতি অবশ্যই। তাহলে চলুন দেখা হচ্ছে পরের এক গল্পে।